নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন সৌরভ মুখার্জি রচিত চন্দ্রলেখা নিহত। গল্প পাঠে আমি অর্ঘ্য ঘোষাল। সেদিন রাতের ঘটনা অম্বরীশ দত্তর বাড়ি। এ কি, এত রাতে আপনারা? দরজায় অগস্ত আর বিকাশকে দেখে চমকে উঠলেন পূর্ণিমা দেবী। ওদের সঙ্গে আরো দুজন অফিসার। পূর্ণিমা দেবী, আপনার ছেলে কোথায়? ডেকে পাঠান। ও তো উপরে আছে, নিজের ঘরে। কি হয়েছে অগস্ত বাবু? অগস্ত পূর্ণিমা দেবীর প্রশ্নের উত্তর না দিয়ে বলল, আপনার ছেলেকে ডাকুন। পূর্ণিমা দেবী আদিত্যর নাম ধরে বার দুয়েক ডাকলেন, কোনো ফল হলো না। উপর থেকে খুব জোরে গান ভেসে আসছে। অগস্ত বিকাশের দিকে ফিরে বলল, বিকাশ, ওপরে চলো। পূর্ণিমা দেবী, আপনিও আসুন, আদিত্যর ঘরটা আমাদের দেখিয়ে দিন। পূর্ণিমা দেবী দোতলা সিঁড়ির দিকে অগ্রসর হলেন। পিছন ফিরে আরেকবার জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? কি করেছে আমার ছেলে? অগস্ত উত্তর দিল না। দোতলায় একটা ঘরের সামনে এসে দাঁড়ালেন পূর্ণিমা দেবী। দরজা ভেজানো, ঘরের ভেতরে গান চলছে বেশ জোরে। দরজা ঠেলে ভেতরে ঢুকলেন পূর্ণিমা দেবী। পিছনে অগস্ত, বিকাশ আর পুলিশের দুজন অফিসার। বিছানার ওপরে একটা বালিশে হেলান দিয়ে আধ শোয়া অবস্থায় গান শুনছিল আদিত্য। অগস্ত এগিয়ে গেল ওর দিকে। বিকাশ গিয়ে গানটা বন্ধ করল। ঘরের ভেতরে হঠাৎই নেমে এলো একটা থমথমে নীরবতা। অগস্ত ইস্পাতের মতো ঠান্ডা গলায় বলল, আদিত্য, তোমাকে আমাদের সঙ্গে আসতে হবে। চন্দ্রলেখা মুখার্জির হত্যার বিষয়ে তোমায় অনেকগুলো প্রশ্ন করার আছে। সেদিন স্টেডিয়ামে বন্দুকের অদল বদলটা তুমিই করেছিলে। আদিত্যর মুখটা নিমেষে বিবর্ণ হয়ে গেল। একটা ঢোক গিলে সে বিড়বিড় করে বলল, আপনি কি বলছেন? আপনাদের কোনো ভুল হচ্ছে। আসলে আদিত্য, আমার এরকম মনে হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। রাজুদাকে হাত করে নাটকের পিস্তল পাল্টে সেখানে আসল পিস্তল রেখে দেওয়াটা তোমার পক্ষে খুব সহজ কাজ ছিল আদিত্য দত্ত। সেই ঘটনার পর থেকে রাজুদা ফেরা, কিন্তু ধরা সে পড়বে। ঘটনা শুরু মাস দুয়েক আগে। সেদিন রাত্রিবেলা তুমি চন্দ্রলেখা মুখার্জির সঙ্গে দেখা করতে গিয়েছিলে। তোমাদের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়। তুমি চন্দ্রলেখা দেবীকে শাসিয়ে আসো, উনিও তোমাকে চ্যালেঞ্জ করেন। এই ঘটনার সাক্ষী আছেন অভিষেক সান্যাল, চন্দ্রলেখা দেবীর সেক্রেটারি। আদিত্য ধপ করে বিছানার উপরে বসে পড়ল। তার মুখে রং উড়ে গেছে। সে মাথা নিচু করে রইল। চুলের মধ্যে অস্থিরভাবে অঙ্গুলি সঞ্চালন করতে লাগলো। অগস্ত বলে চলল, ছোট বয়স থেকে শুনে এসছো তোমার ঠাকুরদার মৃত্যুর জন্য চন্দ্রলেখা দেবী দায়ী। যে ঠাকুরদা চন্দ্রলেখা দেবীর পরিবারকে বরাবর স্নেহ করে এসছেন। তোমাদের ব্যবসা লাঠে ওঠা, তোমাদের আর্থিক দুরবস্থার জন্য পরোক্ষভাবে চন্দ্রলেখা দেবীই দায়ী। অর্থাভাবে বিদেশে পড়াশোনা করার সুযোগ হাতছাড়া হতে বসেছে। মাথা গরম করে এই সব কিছুর বোঝাপড়া করতেই বুঝি সেদিন রাতে ওনার বাড়িতে হাজির হয়েছিলে। হঠাৎ চিৎকার করে উঠল আদিত্য, চন্দ্রলেখা মুখার্জি, দ্যাট বিচ, মাতাল লম্পট, একটা নোংরা মেয়ে ছেলে। পূর্ণিমা দেবী ধমক দিয়ে বললেন, আদিত্য, চুপ করো। মায়ের সামনে দাঁড়িয়ে এরকম ভাষায় কথা বলতে তোমার লজ্জা করছে না? তার দু চোখ বেয়ে জল উপচে পড়ছে। আদিত্যর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে অগস্ত বলল, নেশা করলে ওনার হুঁশ থাকতো না। উনি সেদিন তোমার সব অভিযোগ মেনে নিয়েছিলেন। শুকনো ঠোঁটের উপরে জিভ বোলালো আদিত্য। হাঁপড়ের মতো ওঠানামা করছে তার বুক। মাথা তুলে অগস্তর দিকে তাকিয়ে সে বলল, শুধু তাই নয়, মাগিটা আমাকে চ্যালেঞ্জ করলো, বলল দেখে নেবে আমি কতদূর যেতে পারি। আমিও দেখিয়ে দিলাম। পূর্ণিমা দেবী বিস্ফারিত নয়নে অগস্তের দিকে তাকিয়ে বললেন, এসব আপনি কি বলছেন? চন্দ্রলেখা অভিযোগ মেনে নিয়েছিল? তার মানে সে সত্যি? আমার ধারণা আজ থেকে 15 বছর আগে আপনার শ্বশুর মশাইকে চন্দ্রলেখা দেবী ঠান্ডা মাথায় খুন করেন। আপনি বলেছিলেন সেদিন সন্ধ্যেবেলা চন্দ্রলেখা দেবী ওনাকে বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন। অম্বরীশ বাবু ওখানে যে খাবার খেয়েছিলেন তাতে সম্ভবত আর্সেনিক ছিল। গন্ধ বা স্বাদে কোনোভাবেই খাবারে মেশানো সেই আর্সেনিক ধরা পড়েনি। কয়েক ঘন্টার মধ্যে বিষক্রিয়ার লক্ষণ শুরু হয়, পেটে ব্যথা, বমি, ডায়রিয়া। রাত ভোর হলো না, অম্বরীশ বাবু মারা গেলেন।
আপনারা মনে করলেন যে ওনার মৃত্যুর কারণ ফুড পয়জনিং বা অন্য কোনো পেটের অসুখ। সম্ভবত আপনাদের পরিবারের ডাক্তারও একই ভুল করেছিলেন, তাই ওনার মৃত্যুটা অস্বাভাবিক মনে হয়নি। ময়নাতদন্তের কোনো প্রশ্ন ওঠেনি। কিন্তু কিন্তু চন্দ্রলেখা এই কাজ কেন করেছিল? চন্দ্রলেখার মনে একটা ভুল ধারণা ছিল যে ওনার বাবা বিনায়ক মুখার্জিকে অম্বরীশবাবু ব্যবসায় প্রতারণা করেন। বিনায়কবাবুর বাড়ি গাড়ি সব বিক্রি হয়ে যায়, উনি একরকম পথে বসেন। সামান্য টিউশনি করে আর নাটকে অভিনয় করে মাস গেলে যে কটা টাকা আসতো তাই সম্বল করে চন্দ্রলেখা দেবী কোনো মতে সংসার চালাতেন। কিন্তু মেয়ের এই কষ্ট বিনায়কবাবু দেখতে পারেননি। দুঃখে হতাশায় তিনি আত্মহত্যা করেন। বাবার এই শোচনীয় পরিণতি চন্দ্রলেখা দেবী মেনে নিতে পারেননি। অম্বরীশবাবুকে হত্যা করে তিনি বাবার আত্মহত্যার প্রতিশোধ নেন। ম্লান হেসে অগস্ত বলল, বিধির কি অদ্ভুত বিধান দেখুন পূর্ণিমা দেবী। নিজের দুরবস্থার জন্য অম্বরীশবাবুকে দোষী সাব্যস্ত করে 15 বছর আগে চন্দ্রলেখা দেবী ওনাকে হত্যা করেন, আর আপনার পরিবারের দুর্দিনের জন্য চন্দ্রলেখা দেবীকে দোষী সাব্যস্ত করে আপনার ছেলে ওনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। পূর্ণিমা দেবী মাথা নিচু করলেন, চোখের জল মুছে ফের অগস্তর দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, অগস্তবাবু, পাপের প্রায়শ্চিত্ত এই জীবনেই করতে হয়, কিন্তু মা হয়েও আমি কোনোদিন আদিত্যর এই জঘন্য কাজে সমর্থন করব না। যান, নিয়ে যান আমার ছেলেকে। অগস্তবাবু, নিয়ে যান ওকে আমার চোখের সামনে থেকে। আদিত্যর দিকে ফিরিয়ে অগস্ত জিজ্ঞাসা করল, তা পিস্তলটা কোথা থেকে জোগাড় করলে মিস্টার আদিত্য দত্ত? অগস্তের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আদিত্য আর অপেক্ষা করল না। হঠাৎই পূর্ণিমা দেবীকে এক ধাক্কায় সামনে থেকে সরিয়ে দিয়ে আদিত্য ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। সামনেই ছাদের সিঁড়ি। কেউ কিছু বুঝে ওঠার আগে আদিত্য তীর বেগে সেই দিকে ছুটে চলল। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে, পা দুটো ভীষণ ভারী লাগছে, কিন্তু থামার সময় তার নেই। আদিত্যের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য জীবনে ছোটখাটো খুশি বিসর্জন দিয়ে পূর্ণিমা দেবীর সংগ্রাম, আদিত্যের নিজের এতগুলো বছরের নিরলস পরিশ্রম, তার উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা, বিদেশে পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরির জোগাড় করে মায়ের চোখের জল মুছিয়ে দেওয়ার অঙ্গীকার আজ এক নিমেষে সবকিছু মিথ্যে হয়ে গেল। এক এক করে নিভে গেল আশা ভরসার সবকটা আলো। আজ চারপাশে শুধু নিকষ কালো অন্ধকার আর শীতের রাতের হিমেল হাওয়ার নির্দয় কামড়। পেছনে ভারী বুটের আওয়াজ, সামনে ছাদের খোলা দরজা, আর মাত্র কপা ছুটে গেলেই ছাদের নিচু পাঁচিলটা। পাঁচিলের ওপারেই ছুটি। সেখানে ওই অগস্ত পুরো কায়স্ত নেই, সেখানে বেচারি মাটার চোখের জল নেই, সেখানে নেই কোনো খুনির তকমা, সেখানে নেই সারা পৃথিবীর ঘৃণা, সেখানে নেই জীবন জোড়া ব্যর্থতার গ্লানির হাহাকার। সেখানে শুধু শান্তি, বারবার তার হাত থেকে পিছলে পালিয়ে যায় যে শান্তি। হাতটা সামনের দিকে বাড়িয়ে দিয়ে রাতের নিস্তব্ধতাকে খান খান করে চেঁচিয়ে উঠে অগস্ত বলল, আদিত্য, আদিত্য থামো। কিন্তু আদিত্য থামল না। দৌড়ের গতি এক মুহূর্তের জন্য না কমিয়ে সে পাঁচিলটা টপকে গেল। পরদিন ভোরবেলার ঘটনা, আলিপুর সেন্ট্রাল জেল। পূবের আকাশ ফর্সা হয়ে আসছে। গাড়িতে বসে সিটে হেলান দিয়ে অগস্ত একটা লম্বা নিঃশ্বাস ফেলল। তারপরে একটা সিগারেট ধরিয়ে ভ্রু কুচকে সে সামনের কুয়াশা ঢাকা রাস্তার দিকে খানিকক্ষণ চেয়ে রইল। শীতের ভোর, আশেপাশে তেমন কোনো মানুষজন নেই। অনেকক্ষণ থেকে অগস্তর মনে কি যেন একটা খচখচ করছিল। সে ঠিক বুঝে উঠতে পারছিল না তার চিন্তার স্রোত তাকে ঠিক কোন দিকে টেনে নিয়ে যেতে চাইছে। হঠাৎই কি মনে হতে অগস্ত সোজা হয়ে বসল। পকেট থেকে ফোনটা বের করে একটা নম্বর ডায়াল করল। সেন্ট্রাল জেলের নাম্বার। হ্যালো, এসিপি অগস্ত পুরকাস্ত কথা বলছি। রফিক আলীর সঙ্গে এক্ষুনি একবার দেখা করতে চাই। ঝাঁকড়া চুলের ফাঁকে ধূর্ত চোখে অগস্তর দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে হেসে উঠে রফিক আলী বলল, স্যার, সকাল সকাল হঠাৎ আমাকে মনে পড়লো, এই সময় ছুটে এলেন। খুব বড় ঝামেলা ফেসেছেন মনে হচ্ছে।
রফিক, এই ফিচিলের মতো হাসিটা বন্ধ করো। যা জিজ্ঞাসা করতে চলেছি তার ঠিকঠাক উত্তর দাও। আমার হাতে কিন্তু বেশি সময় নেই। রাগ করছেন কেন স্যার? বল কি জানতে চান? রফিক, আমি তোমার সামনে দুখানা পিস্তল রাখছি, দেখে বলো চিনতে পারছো কিনা। প্লাস্টিকে সিল করা দুটো প্যাকেট ভরা দুটো পিস্তল অগস্ত রফিকের সামনে রাখলো। 0.32 কোলটা তুলে নিয়ে রফিক নেড়ে চেড়ে দেখল। এরকম একটা পিস্তল আমার ছিল স্যার, 0.32। কিন্তু এরকম পিস্তল তো বাজারে প্রচুর পাওয়া যায়। এটা কোথায় পেলেন? আমার কাছে এসছেন কেন? সেটা তোমার না জানলেও চলবে। ধরা পড়ার আগে তুমি তোমার 0.32টা কোথায় রেখে এসেছিলে? কোথায় আবার? আমার নিউ টাউনের ফ্ল্যাটে। এটা যদি আমার সেই পিস্তলটাই হয় তাহলে সেখান থেকে কেউ এটাকে চুরি করলো নাকি? নিউ টাউনের ফ্ল্যাটে? নিউ টাউনে তোমার কোনো ফ্ল্যাট আছে সেরকম শুনিনি তো কোনোদিন। আপনারা কি মনে করেন বলুন না, রফিকের বিষয়ে সবকিছু জেনে ফেলেছেন নাকি? রফিক আলী গভীর জয়ের মান স্যার। এই ফালতু কথা ছাড়ো রফিক, কাজের কথা এসো। ফ্ল্যাটটা অন্য নামে রেজিস্ট্রি করা আছে, কিন্তু কেনা আমার টাকায়, পুরো 2 কোটি। কার নামে রেজিস্ট্রি করা আছে রফিক? চওড়া কান চাকিয়ে রফিক আবার হেসে উঠল। ঠিকানা লিখে দিচ্ছি, নিজে গিয়ে দেখে আসুন। সবকিছু আমি বলে দিলে আপনি মায়না নেবেন কি শুধু বিরিয়ানি খাবার? ফাজলামি হচ্ছে? আরে রাগ করছেন কেন স্যার? ইয়ার্গেটারটা করার মতো কাউকে তো পাই না। আপনি সিরিয়াস বুক করে আমার কাছে সাহায্যের জন্য হাত পাচ্ছেন। মাই বলছি, আপনাকে ভারী কিউট লাগছে স্যার। অগস্ত কোনো কথা না বলে পকেট থেকে ছোট ডায়েরিটা বের করে রফিকের দিকে এগিয়ে দিল, সঙ্গে তার পেন। ঠিকানাটা? রফিক নিজে নিউ টাউনের ফ্ল্যাটের ঠিকানা লিখে দিয়ে বলল, একটু খোঁজ খবর নিয়ে আসুন স্যার। এটা যদি সত্যি আমার পিস্তলটা হয় তাহলে আমিও জানতে চাই কোন সালার এত সাহস হলো রফিকের ঘরে ডাকাতি করতে গেল। শুনছিলেন সৌরভ মুখার্জি রচিত চন্দ্রলেখা নিহত। গল্প পাঠে আমি অর্ক ঘোষাল। গল্পের পরবর্তী অংশ পেতে হলে সাবস্ক্রাইব করুন এই শোটিকে।